এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করেই যদি আমরা ঘরের কাজগুলোকে করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কম সময়ে আমরা সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। এইরকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা অনেকেই দেখা যায় যে আমরা রাইস কুকারে ভাত করি, অথবা আমরা হাঁড়ি বা কোনো খোলা জায়গায় যদি ভাত করি তবে তো অনেকটা বেশি করে জল দিয়ে আমরা বসাই, আর সেই জলটাকে আমরা ফেলে দিই, তবে আমাদের ভাতটা কিন্তু ঝরঝরে হয়। কিন্তু রাইস কুকার বা কুকারে যদি আমরা ভাত করি তাতে কিন্তু কোনো রকম ঝামেলা থাকে না জল ছাড়ানোর, তাতেও কিন্তু একদমই ঝরঝরে হয় যদি এই টিপসটা ফলো করে আমরা করতে পারি। দেখুন, আমি এখানে রাইস কুকারে চাল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে চাল দেব তার ঠিক 1.5 গুণ আমি এখানে জল দিলাম। আমি এখানে 4 কাপ চাল দিয়েছিলাম ভালো করে ধুয়ে, তার মধ্যে আমি দিলাম 6 কাপ জল। এখানে 6 কাপ আমি জল দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন অয়েল। আপনারা এখানে রিফাইন অয়েলের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন। আর আপনারা যদি এই রাইস কুকারের ভাতটা দিয়ে যদি আপনারা পোলাও বা বিরিয়ানি করতে চান তবে এর মধ্যে নুন, চিনি এবং দারচিনি, এলাচ দিয়ে ভাতটাকে বসিয়ে দেবেন। দেখুন, এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। এর মধ্যে আপনাদের আর কোনো রকম কিছু করতে হবে না, শুধুমাত্র সুইচটাকে আমি অন করে দিচ্ছি। দেখুন, এখানে সুইচটা অন করে দেবো, অটোমেটিক কিন্তু এই সুইচটা অফ হয়ে যাবে আর আমার ভাতটাও কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি এখানে সুইচটাকে অন করে দিয়েছি, লাইটটা জ্বলছে, আর যখন এই ভাতটা হয়ে যাবে অটোমেটিক এই সুইচটা অফ হয়ে যাবে। দেখুন, আমার এখানে ভাতটা হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে ভাত হয়েছে। কোনো রকম কিন্তু কোনো ঝামেলা নেই এই ভাতটা করার। যে কোনো স্টুডেন্টরা যারা বাইরে থাকে, ঠিক মতন ভাত করতে পারে না, তারা কিন্তু এইভাবে ভাত অনায়াসে করে নিতে পারবে। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন এই ফ্রিজের এই ডোরটা খুলি, আমাদের অনেক সময় হয়তো হাতের মধ্যে তেল মশলা লাগানো থাকে, সেই অবস্থাতেই আমরা এই ফ্রিজের ডোরটা খুলি, আর এই হাতের নোংরাটা আর ফ্রিজের এই ডোরের মধ্যে কিন্তু লেগে যায়। দীর্ঘদিন ধরে যদি লাগতে থাকে সেটা কিন্তু আমরা যতই কিছু করি না কেন এটা পরিষ্কার হয় না। কিন্তু এই ডোরের এই জায়গাটা এতটাই ছোট থাকে, যেখানে কোনো যদি টাওয়াল আমরা রাখি না, সেখানটাও কিন্তু বারবার করে পড়ে যাবে, ঠিক মতন রাখা যায় না। দেখুন, আমি যতবার করে রাখার চেষ্টা করছি ততবার কিন্তু পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে কি করব? আর এখানে যদি আর আমরা খালি হাতে এরকম করে ধরতে থাকি তাহলে তো নোংরা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে দেখুন টাওয়ালটাকে ঠিক এইভাবে রেখে দিলাম, রেখে এইভাবে যে জামা কাপড় মেলার যে আমাদের ক্লিপ থাকে না, সেই ক্লিপটা আমি 2 দিকে দুটো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়াতে এটা কোনোভাবেই কিন্তু এই টাওয়ালটা খুলে পড়ে যাবে না, আর আমরা সহজে কিন্তু এইটা ব্যবহার করতে পারবো, আর ডোরটাও কিন্তু একদমই নোংরা হবে না। বন্ধুরা, যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে আমাদের সিঙ্ক কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করে নিই, কারণ এই সিঙ্কের মধ্যে আমরা বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া সমস্ত কিছু হয়। কিন্তু যতই পরিষ্কার করি না কেন, এই যে ড্রেনটা থাকে, পাইপটা থাকে, তার মধ্যে কিন্তু খাবারের নোংরাটা কিন্তু লেগেই থাকে, আর তার ফলে সেখান থেকে কিন্তু নানান রকম আরশোলা পোকামাকড় উঠতে থাকে। তার এতে আমাদের রান্নাঘরে কিন্তু অনেক রকম জার্মস ছড়াতে পারে। তো বন্ধুরা, রাত্রে শোয়ার আগে যদি আমরা ঘরে যে হলুদ থাকে না, সেই হলুদটা যদি আমরা এই ড্রেনটার এই যে মুখটাতে যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু এই পোকামাকড় আসার কোনো রকম চান্স থাকবে না, কারণ হলুদের যে একটা খাড়ালো গন্ধ থাকে তাতে কোনো রকমভাবে কিন্তু আরশোলা পোকামাকড় আর আসবে না। তাছাড়া আপনারা জানেন যে হলুদ জার্মস ক্লিন করতে সাহায্য করে। কোনো রকম জার্মস
কিন্তু থাকবে না এই হলুদ দেওয়াতে। তো বন্ধুরা, আমরা যদি প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে সিঙ্কটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে এইভাবে দিয়ে দিতে পারি, তাহলে কোনো রকমভাবে কিন্তু কোনো রকম আরশোলা আর আসবে না। তো এখানে কিন্তু আমি এর মধ্যে জল দেবো না, এটা প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি এই সিঙ্কটাকে পরিষ্কার করে দেবো। আর এতে দেখুন কোনো রকমভাবে কিন্তু হলুদের দাগও আর থাকবে না। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এখন এতটাই মশার উপদ্রব বেড়ে যায়, এই গরমকালে মশার উপদ্রব তো প্রচণ্ড বেশি হয়, আর অনেকেরই দেখা যায় যে মশা কামড়ালে এইভাবে লাল লাল দাগ হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্বালা হতে থাকে এই মশা কামড়ালে। তো এই মশা কামড়ানোর পরে আমরা নানান রকম কেমিক্যাল জাতীয় জিনিস লাগাই যাতে এই জ্বালাটা কমতে থাকে, কিন্তু বন্ধুরা অনেক রকম কেমিক্যালে আমাদের স্কিনেরও কিন্তু নানান রকম প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আমরা কি করব দেখুন, একটা ঘরোয়া রেমেডি আমি ব্যবহার করছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট্ট স্লাইস আমি লেবু নিচ্ছি। আমার যতটা পরিমাণে দরকার হবে, যদি অনেক বেশি জায়গায় কামড়ায় তো আপনাদের লেবুর পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন, যে সব কিছুর পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পেস্ট, টুথপেস্ট। আপনাদের ঘরে যে কোনো টুথপেস্ট থাকবে আপনারা সেটাই নেবেন। যে কোনো সাদা টুথপেস্ট আপনারা নিলেই কিন্তু ভালোই, কোনো রকম জেল টুথপেস্ট ছাড়া আপনারা যে কোনো টুথপেস্ট কিন্তু আপনারা নিতে পারেন। এবার এটাকে লেবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা, এই যে পেস্ট দিলাম, পেস্টে যে একটা ঠান্ডা ভাব থাকে না, এই জ্বালা ভাবটা কিন্তু একদম কমে যাবে। তাছাড়া যে লেবুর যে অ্যাসিডটা থাকে, এই যে মশা কামড়ালে যে আমাদের যে জার্মসটা থাকে না, আমাদের স্কিনের মধ্যে যে জার্মসটা ঢুকে যায়, সেটা কিন্তু এই লেবুর অ্যাসিডে কিন্তু কেটে যাবে। আর এই পেস্টের জন্য ঠান্ডা ভাব থাকবে, এতে জ্বালা ভাবটা কিন্তু একদম কমে যাবে। একটু কিছুক্ষণ এইভাবে যদি আমরা রেখে দেই, তবে কিন্তু দেখা যাবে যে লাল যে ভাবটা হয়ে রয়েছে বা জ্বালা রয়েছে, সেটা কিন্তু একদম কমে যাবে। আপনারা এই টিপসটা অবশ্যই ঘরে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের বাড়ির বাচ্চারা আছে, তাদের কোনো রকমভাবে কেমিক্যাল জাতীয় জিনিস না ব্যবহার করে এই রকম ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করতে পারেন। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের দেখুন এই ধরনের নাইটি বা কুর্তি অনেক থাকে যেগুলো ফেড হয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় ফেলতে পারি না, কারণ বর্ষাকালে আমাদের জামা কাপড় শুকোনোতে খুবই অসুবিধা হয়। তখন এই ঘরে থাকা ফেড জামা কাপড়গুলোও অনেক সময় আমাদের পরতে হয়। তো কিন্তু এই ধরনের জামা কাপড়গুলো আমাদের রাখারও জায়গা হয় না, আলনাতে রাখলে এগুলো নোংরা হয়ে যায়, কারণ এগুলো আমরা তো রোজকার পরার না, এগুলো হয়তো অনেক দিন পর পর যখন হয়তো খুব দরকার হয় তখন আমরা এই জিনিসগুলোকে পরি। কিন্তু বন্ধুরা, এগুলো রাখারও জায়গা হয় না। তো বন্ধুরা দেখুন, এই একটা আমি বালিশের ওয়ার নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে আমাদের যে বেডশিটটা থাকে, সেই বেডশিটটা ব্যবহার করতে করতে বেডশিটটা তো ছিঁড়ে যায়, কিন্তু বালিশের ওয়ারগুলো কিন্তু একদম নতুন থেকে যায়। তো বন্ধুরা, সেই রকমই আমি একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি। এই বালিশের ওয়ারটা কিন্তু বেশ শক্তই আছে। তো এর মধ্যে আমি এই এক্সট্রা যে জামা কাপড়গুলো আছে না, আমি এর মধ্যে ভরে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে শীতকালে যে জামা কাপড় থাকে, যেগুলো পরের শীতে আবার আপনারা পরবেন, সেগুলো রাখারও খুব অসুবিধে হয় বা বক্সে রাখলেও সেটার একটা গন্ধ হয়ে যায়। আপনারা যদি এইভাবে বালিশের ওয়ারের মধ্যে করে রেখে তার মধ্যে একটা ন্যাপথলিন দিয়ে বক্সের মধ্যে রেখে দিতে পারেন না, তবে কিন্তু আপনারা পরের বছর যখন বের করে সেই জামা কাপড়গুলো পরবেন, সেগুলো কিন্তু একদমই ফ্রেশ থাকবে, ভালো থাকবে, আর কোনো রকম না ধুয়েই কিন্তু আপনারা পরতে পারবেন। তো এইভাবে আমি বালিশের ওয়ারের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ভরে দিচ্ছি। দেখুন, সুন্দর করে যদি আমরা ভরে দেই না, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা বালিশের মতন কাজ করবে। আমাদের অনেক সময় বাড়িতে অনেক অতিথিরা আসে, আমাদের বালিশের হয়তো কম পড়ে যায়, তখন সেখানে আমরা যদি এই ধরনের একটা কিছু দিয়ে আমরা ব্যবহার করতে পারি, তবে কিন্তু কেউ বুঝতেই পারবে না এর মধ্যে জামা কাপড় রয়েছে। আমরা কিন্তু এটা বালিশ হিসাবে ব্যবহার করতে পারবো, জিনিসটাও কিন্তু ভালো থাকবে আর আমাদের কাজটাও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি টিপসটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা দেখুন, এখানে আমাদের যেই চেয়ার থাকে, এই চেয়ার অনেক সময় স্টিলের চেয়ার কি হয়, আমরা দেয়ালের দিকে তো এরকম করে রাখি, এই দেয়ালের মধ্যে ঘষা লেগে লেগে দেখা যায় যে দেয়ালের যে রংটা সেটা কিন্তু উঠে যায়, সিমেন্টটাও নষ্ট হয়ে যায়।
আর তাছাড়া এগুলো রেগুলার এর মধ্যে যদি আমরা বসতে থাকি তখন কি হয়, একটা তেল চিটে মতন দাগ হয়ে যায়। আর এগুলো তো ধোয়া যায় না, তেল চিটে দাগ হয়ে গেলে সেটা কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা, এখানে আমরা একটা কি করতে পারি, এই তেল চিটে যাতে দাগ না হয় অথবা আমাদের দেয়ালটাও যাতে না খারাপ হয়, আর তার সাথে সাথে চেয়ারটাও কিন্তু বেশ সুন্দর লাগবে, একটু লুকটাও কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা কি করব দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমি এখানে একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি। এখানে একটা না, দুটো বালিশের ওয়ার লাগবে। আপনারা চাইলে এটা দুটো আলাদা আলাদা কালারের বালিশের ওয়ারও নিতে পারেন, অথবা একরকম যদি আমরা নিতে পারি তবে কিন্তু সব থেকে বেশি ভালো, দেখতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে বালিশের ওয়ারটাকে এইভাবে যে পিঠের জায়গাটার মধ্যে পরিয়ে দিলাম। এতে যে পিঠের এই জায়গাতেও আমরা বসতে বসতে যে একটা তেল ছিটে দাগ হয়, ঘামের দাগ হয়ে যায়, সেটা কিন্তু আর কোনো রকম ভাবে হবে না। আর এবার এই যে বসার জায়গাটাতেও একটা বালিশের ওয়ার আমি এইভাবে পেতে দিচ্ছি। এবার যদি আপনাদের মনে হয় যে এটা বসতে গেলে এদিক ওদিক নড়ে যাচ্ছে, তবে আপনারা সেফটি পিন দিয়েও কিন্তু আটকে দিতে পারেন। কিন্তু এটা যেহেতু সুতির একটা বালিশের ওয়ার, এটা কিন্তু নড়াচড়া হবে না খুব একটা। আর দেখুন, এই চেয়ারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একটা অন্যরকম লুক চলে এসছে। যদি টিপসটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা এই যে কড়াই তো আমরা ব্যবহার করি রান্না করার জন্য, আর এই কড়াইটা আমরা ভালো মতন কিন্তু মাজামাজি করি, পরিষ্কার করি। আবার অনেক সময় দেখা যায় যে পিছনের দিকটাতে এত একটা তেল ছিটে দাগ হয়ে যায়, বা এখানে অনেক সময় গ্যাসে রান্না করলেও, আমরা তো এখন গ্যাসেই রান্না করি, উনুনে তো আমরা রান্না করি না, কিন্তু উনুনে রান্না করলে অনেক বেশি কালো দাগ হয়ে যায়, বা স্টোভে রান্না করলে এখানে দাগ হয়ে যায়। আর তাতে কি হয়, যে এটা মাজামাজি করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। তাতে কিন্তু আমাদের এই যে হাতগুলো খড়খড়ে হয়ে যায়, বা নখটাও খসখসে হয়ে যায় যদি আমরা স্টিল উল বা যে কোনো জিনিস দিয়ে আমরা পরিষ্কার করতে যাই, খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, আমাদের ঘরে যে কোনো যে টুথপেস্ট থাকে না, সেই টুথপেস্ট আমি এখানে সাদা টুথপেস্ট কিছুটা নিয়ে নিলাম। তো এইখানে আমি সাদা টুথপেস্ট নিয়ে খুব ভালো করে কড়াইটার মধ্যে মাখিয়ে দিচ্ছি, যেই জায়গাটাতে আমাদের গ্যাসের ফ্লেমটা বা উনুনের আঁচটা লাগবে, সেই রকম জায়গায় আমি এরকম লাগিয়ে দিলাম। বন্ধুরা, আগেকার দিনের মা ঠাকুমারা যখন রান্না করতো, এইরকম হাঁড়ি বা কড়াইয়ের নিচে মাটির একটা প্রলেপ দিয়ে দিত, যাতে কালো দাগটা সহজেই তারা তুলতে পারে। কিন্তু আমরা এখানে তো মাটি পাই না, তো আমরা এরকম যদি পেস্ট লাগিয়ে দিই, তবে কিন্তু আমাদের সহজেই এই যে কালো দাগটা উঠিয়ে দেওয়াটা কিন্তু কষ্টই হবে না। একটা যে পেস্টের যে একটা পিছল ভাব থাকে, সেটা কিন্তু সহজেই যে কালো দাগটা কিন্তু উঠে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে